প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর অভিজ্ঞতা 11 নিয়ে আলোচনা করছিলাম, জ্যামিতিক আকৃতির গল্প। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সাব্বির, তুমি বলো তো, গত ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সঠিক হয়েছে। চলো আমরা একটু স্মৃতিচারণ করে নিই। আমরা গত ক্লাসে জ্যামিতিক আকৃতির বিন্দু নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই, কিন্তু শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলেছিলাম। আমরা বিন্দু কিভাবে পড়ব সেটাও তোমাদের নিশ্চয়ই জানা আছে। এই যে এ একটি বিন্দু, এভাবে আমরা পড়েছিলাম। এরপরে আমরা রেখা নিয়ে আলোচনা করেছিলাম। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কোনো প্রান্তীয় বিন্দুই নেই, উভয় দিকে তীর চিহ্ন রয়েছে। আমরা যখন পড়েছিলাম বলেছিলাম এবি একটি রেখা। এরপরে রেখাংশের দুইটা প্রান্তীয় বিন্দু থাকে এবং এর দৈর্ঘ্য নির্দিষ্ট। আর রশ্মির একটা প্রান্তীয় বিন্দু থাকে আর অন্যদিকে তীর চিহ্ন থাকে, আমরা এটাকে রশ্মি বলেছি। রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, আমরা যখন পড়েছি তখন বলেছি এবি রশ্মি। এরপর আমরা তল নিয়ে আলোচনা করেছিলাম। তল এটা দ্বিমাত্রিক, এটার শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, কিন্তু উচ্চতা বা পুরুত্ব নেই। যেমন আমরা বলেছিলাম যে এই কাগজের পৃষ্ঠা একটি তল, এর উপরে এই পৃষ্ঠাটা একটি তল, এটা দ্বিমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। আমরা এবিসি একটি সমতল বলেছিলাম। আমরা সমান্তরাল রেখা শিখেছিলাম। সমান্তরাল রেখার মাঝখানের দূরত্ব সবসময় সমান থাকে। আমরা এই সি আর ডি এর এই দুইটা বিন্দুর মাঝখানে যে দূরত্ব, আবার এখানে বি আর ডি এর এই দুইটা বিন্দুর মাঝখানের দূরত্বও সমান, মাঝখানের দূরত্বও সমান, পরস্পর সমদূরবর্তী। এরপরে আমরা শিখেছিলাম কোণ কাকে বলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুইটি রশ্মি কোনো বিন্দুতে যদি মিলিত হয় তাহলে মিলিত বিন্দুতে কোণ তৈরি হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এক সরল কোণ কাকে বলে সেটা শিখেছিলাম, যে দুইটা রশ্মি পরস্পর যদি বিপরীত দিকে যায় তাহলে যে বিন্দু থেকে গিয়েছে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় ওই কোণটাকে আমরা বলেছিলাম যে এক সরল কোণ। এক সরল কোণ সমান কত ডিগ্রি নিশ্চয়ই তোমাদের মনে আছে। মোহিত বলো তো, এক সরল কোণ কত ডিগ্রি? হ্যাঁ, 180 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। আমরা এরপরে শিখেছিলাম সন্নিহিত কোণ কাকে বলে। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে আমরা ওই কোণ দুইটাকে পরস্পরের সন্নিহিত কোণ বলেছিলাম। এই সন্নিহিত কোণের একটা অন্যটার সন্নিহিত কোণ, আমরা যদি বলি বিএসি এর সন্নিহিত কোণ কি, তাহলে সিএডি, আবার সিএডি এর সন্নিহিত কোণ হচ্ছে বিএসি, পরস্পরের সন্নিহিত কোণ। আমাদের নিশ্চয়ই মনে আছে। এরপর আমরা সমকোণ কাকে বলে সেটা শিখেছিলাম। এখানেও সন্নিহিত কোণ, তবে এই দুইটা সন্নিহিত কোণ সমান এবং একই সরল রেখার কোনো বিন্দুতে সন্নিহিত কোণ উৎপন্ন হলে এই কোণ দুইটাকে পরস্পরের সমকোণ বলেছিলাম। বিএসি এটাও সমকোণ, আবার সিএডি এটাও সমকোণ, দুইটাই সমকোণ। সমকোণের পরিমাপ কত ডিগ্রি? আমরা জানি সমকোণের পরিমাপ 90 ডিগ্রি, এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে আমরা পূরক কোণ কাকে বলে সেটা শিখেছিলাম। পূরক কোণ এখানে এটাও কিন্তু সন্নিহিত কোণ, তবে এই দুই সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলেছিলাম। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিল, একটি পূরক কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয়ে থাকে অন্য কোণের পরিমাণটা কত ডিগ্রি হবে? যেহেতু আমরা জানি দুইটা পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অন্য কোণটা বের করতে হলে 90 ডিগ্রি থেকে আমরা এই 30 ডিগ্রি বাদ দিয়ে 60 ডিগ্রি পেয়েছিলাম। তোমরা নিশ্চয়ই এই কোণের পরিমাণটা যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে অন্য যে পূরক কোণটা সেই কোণটা নিশ্চয়ই বের করতে পারবা। আমরা সম্পূরক কোণ কাকে বলে সেটাও শিখেছিলাম। যদি দুইটা সন্নিহিত কোণের পরিমাণ যোগফল যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা একটাকে অপরটার সম্পূরক কোণ বলেছিলাম।
এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই সম্পূরক কোণের একটি কোণ যদি 130 ডিগ্রি হয় তাহলে অন্য কোণটা কত ডিগ্রি হবে? যেহেতু আমরা জানি সম্পূরক কোণের দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির ভিতরে একটি কোণ যদি 130 ডিগ্রি হয় তাহলে অন্য কোণটা কত ডিগ্রি হবে? তাহলে 180 থেকে আমরা এই 130 বাদ দিয়ে 50 ডিগ্রি পেয়েছিলাম অন্য সম্পূরক কোণটি। আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে সেটাও জেনেছিলাম। আমরা যে কোনো কোণের এই যে দুইটা রশ্মি রয়েছে, এই রশ্মি দুইটাকে বিপরীত দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে, এই কোণ দুইটাকে আমরা বলেছিলাম বিপ্রতীপ কোণ। মজার ব্যাপার হচ্ছে এই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এ ও সি আর বি ও ডি, এই দুইটা কোণ পরস্পরের সমান। আবার এ ও ডি আর সি ও ডি, সি ও বি, এই দুইটা কোণও বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণের পরিমাণও সমান। আমরা এই বিষয়গুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের হাতে যে কাগজ দেওয়া হয়েছে, এই কাগজ, তোমাদের হাতে কেচিও দিয়ে আছে, এই কাগজ কাটতে হবে কেচি দিয়ে, তবে যে কোনো আকৃতি করা যাবে না, ত্রিভুজ আকৃতি করে কাগজ কাটতে হবে। তোমরা সবাই প্রত্যেকেই কাগজ কেটে ত্রিভুজ তৈরি করো। হ্যাঁ, তোমাদের ত্রিভুজ তৈরি করা হয়ে গিয়েছে। আমাকে কিছু ত্রিভুজ তোমরা জমা দাও। ঠিক আছে, আমার হাতে বেশ কয়েকটা ত্রিভুজ চলে আসছে। তোমরা আরও কাজ করবে, তোমাদের হাতেও কিছু ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজগুলোর বাহুগুলো পরিমাপ করবে এবং কোণগুলো পরিমাপ করবে। কোণ বাহু কত সেন্টিমিটার এবং কোণগুলো কত ডিগ্রি করে, এগুলো চাঁদা দিয়ে পরিমাপ করে ফেলো। ওকে, পরিমাপ করা শেষ তোমাদের। দেখো, আমি এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি, তোমরা ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করেছো। এই ত্রিভুজগুলোর আমরা ছবি অঙ্কন করে ফেলেছি খাতায়, সেই সাথে কোণগুলো আমরা পরিমাপ করেছি এবং বাহুগুলো পরিমাপ করে ফেলেছি। আমাদের প্রথম কোণ কত ডিগ্রি, দ্বিতীয় কোণ কত ডিগ্রি, তৃতীয় কোণ কত ডিগ্রি, আর এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি। সেই সাথে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, এই বাহুগুলোর দৈর্ঘ্য থেকে আমরা সিদ্ধান্ত নেব ত্রিভুজটি কোন ধরনের। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে আমরা যদি কোণ পরিমাপ করি, ত্রিভুজটা যে কোনো আকৃতিরই হোক না কেন, এই তিনটা কোণ যদি যোগ করি তাহলে কোণ তিনটির যোগফল কত ডিগ্রি হবে মোহাইমিন? হ্যাঁ, 180 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। সবাইকে 180 ডিগ্রি করে কোণ পেয়েছো? আচ্ছা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু ত্রিভুজগুলো কি আকৃতির হয় সেগুলো একটু দেখে নিই, এবং সেই সাথে ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য, তোমরা ত্রিভুজের দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ করে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছো, সেই ত্রিভুজ সংক্রান্ত কিছু তথ্য আমরা একটু জেনে নিই, যেগুলো আমাদের এই ক্লাসে এবং পরবর্তী ক্লাসে খুবই প্রয়োজনীয়। প্রথমে আমরা জানতে পারলাম যে তিনটি রেখা দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র, এটাকে আমরা ত্রিভুজ বলেছি। আমার হাতেও একটা ত্রিভুজ আছে, দেখো এই ত্রিভুজটার এদিকে একটা রেখা আছে, এদিক বরাবর একটা রেখা আছে, আর নিচ দিয়ে একটা রেখা আছে। কাজেই এই সীমাবদ্ধ বা আবদ্ধ যে ক্ষেত্র, এটাকে আমরা ত্রিভুজ বলছি। আমরা এখানে একটা, এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু রয়েছে। এই তিনটা বাহু দ্বারা বা তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ এই ক্ষেত্রটাকে আমরা বলছি ত্রিভুজ ক্ষেত্র। আমরা একটু নাম দিয়ে দিলাম এবিসি, একটি ত্রিভুজ ক্ষেত্র। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এই রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়ে থাকে। তাহলে রেখাংশ থাকে কয়টি একটা ত্রিভুজের? তিনটি। বাহু কয়টি? তাহলে বাহু তিনটি হবে, যেহেতু আমরা রেখাংশগুলোকেই বাহু বলছি। তো আমরা নাম দেব কিভাবে? আমরা বলবো যে এবি একটি রেখাংশ বা এবি একটি বাহু, বিসি একটি রেখাংশ বা বিসি একটি বাহু, এসি একটি রেখাংশ বা এসি একটি বাহু। তাহলে এবি, বিসি এবং এসি, এই তিনটা বাহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো একটা ত্রিভুজের অংশ কয়টি? না, তিনটি নয়,
হ্যাঁ, আমরা এমনি সাধারণ অর্থে ত্রিভুজ বলতে যেহেতু ৩ টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে বুঝি, আ শব্দগত অর্থই ত্রিভুজ বলতে ৩ টা বাহুকে বোঝানো হয়ে থাকে। আসলে ত্রিভুজের ৩ টা অংশ থাকে না। ত্রিভুজের একটা ত্রিভুজ হতে হলে কমপক্ষে ৬ টি অংশ আমাদের লাগবে। একটা হচ্ছে ৩ টি বাহু আর ৩ টি কোণ। দেখো তোমরা, আমরা যে ত্রিভুজ অঙ্কন করেছি আমাদের বাহু তো ৩ টা আছে, সেই সাথে ৩ টা কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, বি বিন্দু একটা কোণ উৎপন্ন হয়েছে, সি বিন্দুতেও একটা কোণ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজের এই ৬ টি অংশ থাকবে। আমরা এরপরে যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি, যে কোনো ২ টি বাহুর সাধারণ বিন্দু হলো এর একটি শীর্ষবিন্দু। যে কোনো ২ টি বাহুর শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন হয়। আমরা এই বি এ বাহু এবং সি এ বাহু এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমরা এ বিন্দুকে বলছি একটা শীর্ষবিন্দু, বিকে একটা বলছি শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। আর এই শীর্ষবিন্দুতে সবসময় কোণ উৎপন্ন হবে। তাহলে এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এবং সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা ৩টি বাহু পেলাম এবং ৩টি শীর্ষবিন্দু বা ৩টি কোণ পেলাম। এই ৬টি অংশ রয়েছে একটি ত্রিভুজের। এরপরে ত্রিভুজ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের ৩টি বাহু, ৩টি শীর্ষবিন্দু এবং ৩টি কোণ রয়েছে। ৩টি বাহু, ৩টি শীর্ষবিন্দু, এই ৩টি শীর্ষবিন্দুতেই ৩টি কোণ উৎপন্ন হয়ে থাকে। ত্রিভুজ সংক্রান্ত আমাদের আরও কিছু তথ্য রয়েছে। তোমরা কাগজ কেটে যে বিভিন্ন আকৃতির ত্রিভুজ তৈরি করেছো, এই ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য পরিমাপ করেছো। কারো কি কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়েছে কার কার? আচ্ছা, ঠিক আছে, বেশ কয়েকজনের ত্রিভুজের ৩টা বাহুই সমান হয়েছে। তোমরা কি জানো, আমার কাছে একটা ৩টা বাহু সমান সংবলিত একটা ত্রিভুজ এসেছে। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই সাইডে যে বাহুটা দেখতে পাচ্ছ, এসি বাহু, এইটার দৈর্ঘ্য যা, বিসি বাহু এটার দৈর্ঘ্য তাই, আবার এবি বাহু এটার দৈর্ঘ্য তাই। অর্থাৎ আমি ত্রিভুজটা যদি এইভাবে ধরি, এবি, এসি এবং এই বরাবর বিসি, এই ৩টা বাহুর দৈর্ঘ্যই সমান। যে ত্রিভুজের ৩টা বাহু সমান, তোমরা কি জানো সেই ত্রিভুজটাকে কি বলা হয়? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের ৩টা বাহু সমান, এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের কোণগুলো কি পরিমাপ করেছো? আচ্ছা, বলো তো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়েছে? ৬০ ডিগ্রি করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। আমরা যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রত্যেকটা কোণই ৬০ ডিগ্রি ৬০ ডিগ্রি ৬০ ডিগ্রি করে হবে। এই ৬০ ডিগ্রি ৬০ ডিগ্রি ৬০ ডিগ্রি ৩ ৬ ১৮ ১৮০ ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের ৩ কোণের যোগফল ১৮০ ডিগ্রি। আচ্ছা, বাহুর দৈর্ঘ্যের ভিন্নতা অনুসারে আমরা ত্রিভুজ ৩ ধরনের পেয়েছি। একটা সমবাহু ত্রিভুজ, আর ২টা বাহু সমান হয়েছে এরকম ত্রিভুজ কার কার উৎপন্ন হয়েছে? আচ্ছা, বেশ কয়েকজনই হয়েছে। আমার হাতেও একটা সমদ্বিবাহু ত্রিভুজ এসেছে। এই ত্রিভুজটারও ২টা বাহু সমান। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে বাহুটা রয়েছে সেই বাহুটার দৈর্ঘ্য যা, এই পাশে যে বাহুটা রয়েছে এই বাহুটার দৈর্ঘ্য তাই, নিচেরটা একটু ছোট। এই ২টা বাহুর দৈর্ঘ্য সমান। যে ত্রিভুজের এরকম ২টা বাহু সমান হবে, তৃতীয় বাহু অসমান হবে, এই ত্রিভুজটার নাম কি? হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের ২টা বাহু সমান এবং তৃতীয় বাহু অসমান হবে, ওই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এরকম কেউ কি পেয়েছো? আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের 3টা বাহু সমান, আমরা এবিসি নাম দিয়ে দিলাম। এবি, বিসি, এসি, 3টা বাহুর দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এবি বাহু এবং এসি বাহু দেখছি সমান, আর বিসি বাহুটা অসমান। তোমাদের কাছে কি এরকম কারো কোনো ত্রিভুজ হয়েছে যার 3টা বাহুই অসমান, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমার কাছে একটা ত্রিভুজ এসছে যে ত্রিভুজটার বাহুগুলো ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের। আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এই বাহুটা সবচেয়ে বড়, এটা তার থেকে ছোট, এটা সব থেকে ছোট বাহুটা। তাহলে আমরা এই ত্রিভুজের বাহুগুলো ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের দেখছি। 3টা বাহু 3 দৈর্ঘ্যের, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের।
তাহলে যে ত্রিভুজের এই বাহুগুলো ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হবে, কোনো বাহুই পরস্পরের সমান হবে না, ওই ত্রিভুজটাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। আমরা একটা বিষমবাহু ত্রিভুজের চিত্র দেখে নিই। এটা হচ্ছে আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ। এসি বাহুটা সবচেয়ে বড়, এবি বাহু তার থেকে ছোট, বিসি বাহুটা সব থেকে ছোট। ঠিক আমার হাতে যে ত্রিভুজটা আছে অনেকটা এই ত্রিভুজের মতোই। আচ্ছা, আমরা বাহুভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ দেখলাম যে 3 ধরনের শ্রেণী বিভাগ হতে পারে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তৃতীয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই 3 ধরনের ত্রিভুজ আমরা পেলাম। ত্রিভুজ সংক্রান্ত আরও কিছু তথ্য রয়েছে আমাদেরকে। আমরা ত্রিভুজের কোণগুলো পরিমাপ করেছি। কারো কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়েছে, কারো কোণ 90 ডিগ্রির সমান হয়েছে, কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হতে পারে। এভাবে ভিন্ন ভিন্ন কোণের ত্রিভুজও কিন্তু হতে পারে। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কত ধরনের হতে পারে চলো আমরা একটু দেখে নিই। প্রত্যেকটা কোণই সমান হয়েছে এরকম ত্রিভুজ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে কম পরিমাণ হয়েছে এরকম কার হয়েছে? আচ্ছা, বেশ কয়েকজনের হয়েছে। তো আমার হাতেও এরকম একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। দেখো আমি এখানে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এ কোণ, বি কোণ, সি কোণ, 3টা কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আবার আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার এই বি কোণটা 90 ডিগ্রি, বাকি এ কোণ আর সি কোণ এই দুইটা কিন্তু আবার 90 ডিগ্রি থেকে ছোট। আবার এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার এখানে যে বি কোণটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, বাকি দুইটা কোণ কিন্তু আবার 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোণ এভাবে ভিন্ন ভিন্ন কোণের ভিন্নতা থাকতে পারে। কোণের ভিন্নতার উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে 3টা শ্রেণীতে ভাগ করেছি। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। চলো আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখে নিই। আমাদের এখানে যে এবিসি ত্রিভুজ রয়েছে, এই এবিসি ত্রিভুজের এ কোণ, বি কোণ, সি কোণ 3টা কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে যদি কোনো ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে আমরা ওই ত্রিভুজটাকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, আমরা এবার সমকোণী ত্রিভুজ দেখে নিই। আমার হাতে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। আমরা এই ধরনের ত্রিভুজকে বলবো সমকোণী ত্রিভুজ। আমাদের চিত্রেও একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের এই বি কোণটা সমকোণ। এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ, আমরা এবিসি ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলবো। আমার হাতে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি থেকে বড়। আমরা এই ত্রিভুজটাকে বলছি স্থূলকোণী ত্রিভুজ। আমরা একটি স্থূলকোণী ত্রিভুজের চিত্র দেখে নিই। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি থেকে বড়। তাহলে যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, বাকি দুইটা কোণ তো সূক্ষ্মকোণ হতে বাধ্য। কাজেই এই এবিসি ত্রিভুজটাকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে হচ্ছে মোটা, 90 ডিগ্রি থেকে মোটা আর কি, 90 ডিগ্রি থেকে বড়। ত্রিভুজ এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি থেকে বড়, এই কারণে এবিসিকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু তথ্য জেনে নিই। সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের 3টি বাহু থাকে। এই 3টা বাহুর যদি আমি যোগ করি, বাহুর দৈর্ঘ্যগুলোকে যদি যোগ করি তাহলে আমরা যা পাবো সেটাকে বলা হবে ত্রিভুজের পরিসীমা। চলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বাহু আছে কি কি? এবি বাহু আছে, বিসি বাহু আছে আর এসি বাহু আছে। তো আমরা এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে আমরা পরিসীমা পাবো এবি প্লাস বিসি প্লাস এসি। আমরা সবাই প্রত্যেকেই যে যে ত্রিভুজ কাগজ কেটে তৈরি করেছি, তোমরা সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করেছো, সেন্টিমিটারের দৈর্ঘ্যগুলো পরিমাপ করেছো। কাজে আমরা যখন এখানে মান বসাবো তখন পরিসীমা কিন্তু সেন্টিমিটারে আসবে, যেহেতু আমরা
তিনটা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে পরিমাপ করেছি। এবি বাহুর একটা দৈর্ঘ্য আসবে, বিসি বাহুর একটা দৈর্ঘ্য আসবে, এসি বাহুর একটা দৈর্ঘ্য আসবে। আমরা এই তিনটা দৈর্ঘ্য যোগ করলে এবিসি এর পরিসীমা পাবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলে সেটা একটু জেনে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একটি ত্রিভুজের যে সীমাবদ্ধ জায়গা, এই জায়গাটাকে আমরা বলছি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এই যে কালার করা যে অংশটা দেখতে পাচ্ছ, এই মাঝখানের এই জায়গাটুকুকে আমরা বলছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমরা যদি এবিসি নাম দিয়ে দিই, তাহলে এই মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমরা বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজ সংক্রান্ত বেশ কিছু তথ্য জানলাম। ত্রিভুজ সংক্রান্ত এই তথ্যগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ত্রিভুজ সংক্রান্ত আমাদের আরও অনেক বিষয় রয়েছে। আমরা পরের ক্লাসে ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় সেই উচ্চতা নির্ণয় করব। যদি উচ্চতা নির্ণয় করতে হয়, তাহলে ত্রিভুজের যে শ্রেণীবিভাগগুলো দেখলাম, ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া আমরা ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবো না, ভূমি নির্ধারণ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো মনে রাখার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।